আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রসায়নবিদ্যা। না, আমি তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছি না, আমি ইতিহাসই পড়াবো। কিন্তু ইতিহাসে কেমিস্ট্রি কি করে আসলো, তাই তো? সব কিছুরই একটি ইতিহাস রয়েছে, তেমন রসায়নবিদ্যারও ইতিহাস আছে। রসায়নবিদ্যা কিভাবে আবিষ্কার হলো, কিভাবে এর প্রসার হলো, এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। এখানেই প্রশ্ন আসে তোমাদের, অপরসায়নবাদ থেকে রসায়নবাদের উৎপত্তি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স খুবই বেশি। সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো রসায়নবিদ্যা। কিন্তু এই রসায়নবিদ্যার পূর্বসূরি অর্থাৎ আগে কে ছিল? অ্যালোকেমি বা অপরসায়নবাদ। অ্যারিস্টটল বিশ্বব্রহ্মাণ্ডের 4টি জিনিসের কথা বলেছেন: 1 ক্ষিত, 2 অপ, 3 তেজ, 4 মরুত। আমাদের যেমন পঞ্চতত্ত্ব, সেরকম অ্যারিস্টটল 4টি তত্ত্বের কথা বলছিল। এবার এই অপরসায়ন কি জিনিস, এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু ছিল জ্যোতিষবিদ্যা, জাদুবিদ্যা, রহস্যবাদ, সর্বপ্রাণবাদ, মূল্যবান ধাতু তৈরির প্রয়াস। জ্যোতিষবিদ্যায় মনে করা হতো বিশ্বব্রহ্মাণ্ডের যে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তা হচ্ছে নিজেদের মধ্যে কানেক্টেড। জাদুবিদ্যা কি? জাদুবিদ্যা একটি অলৌকিক শক্তি, যার দ্বারা প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। এই সর্বপ্রাণবাদ কি? সর্বপ্রাণবাদ হলো এরা কল্পনা করে পৃথিবীর সকল বস্তুর মধ্যে প্রাণ রয়েছে। রহস্যবাদ কি? এরা মনে করত যে প্রকৃতিতে কোনো গুপ্ত শক্তি রয়েছে এবং এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যাবে, এবং বিভিন্ন রসায়নবিদ্যার মাধ্যমে তারা বিভিন্ন ধাতু তৈরি চেষ্টা করত। এই যে অপরসায়নবাদ, এর উৎপত্তি কি করে হলো? মানুষের মাথায় কি আসলো যে আমাকে আজকে অপরসায়ন করতে হবে, এই করতে হবে, জিনিস আবিষ্কার করতে হবে? এই শুরু হয় মিশরে। মিশরে কোত্থেকে শুরু হয়? মিশরের যে ডেড বডি, সেই ডেড বডিকে তারা সংরক্ষণ করার চেষ্টা শুরু করলো। এই ডেড বডিকে আমরা এমনভাবে সংরক্ষণ করব যাতে এটা কোনোদিন নষ্ট না হয়। এর জন্য তারা মমি আবিষ্কারের চেষ্টা শুরু করলো। এর ফলে বিভিন্ন কেমিক্যাল মিক্স করতে লাগলো, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পদার্থ আবিষ্কার করলো, যেটা ডেড বডির গায়ে মাখাইলে সেটা নষ্ট হবে না। এইভাবে তারা মমি আবিষ্কার করলো। কিন্তু এটা তো মিশরে ছিল, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, এটা সারা দেশে কি করে অপরসায়নবাদ ছড়ায় পড়লো? এটা ছড়ায় পড়লো যখন আলেকজান্ডার মিশর আক্রমণ করলো। আরবীয়রা মিশরীয়দের চিন্তা ভাবনার সাথে পরিচিত হলো। তারা দেখলো মিশরীয়রা কি করে ক্ষিতি অর্থাৎ ভূমি, অপ জল, তেজ আগুন, মরুত বায়ু, বিশ্বব্রহ্মাণ্ডের এই 4টি উপাদানকে ব্যবহার করে কি করে তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস আবিষ্কার করছে, এর দ্বারা প্রভাবিত হলো। এরপর আরবীয়রা ওই জিনিসকে তারা পড়াশোনা করা শুরু করলো, ওই জিনিসকে রিসার্চ করা শুরু করলো, এবং তারা আস্তে আস্তে অপরসায়নবাদ সম্পর্কে জানলো। আরব থেকে এটা বিভিন্ন দেশে ছড়ায় পড়লো। এইভাবে অপরসায়নবাদের প্রসার ঘটা শুরু করলো। এই অপরসায়নবাদ কি কি কাজে ব্যবহার করা হতো? জাদুবিদ্যার কাজে, মানুষের প্রাণ নাশের কাজে, কোনো কোনো সময় প্রাণ বাঁচানোর জন্য কাজ করা হতো। কিন্তু এই যে জাদুবিদ্যা, এটাকে অনেক যারা রসায়নবাদে বিশ্বাসী তারা ধরতো না যে এটা অপরসায়নবাদের অঙ্গ। কারণ কি? কিন্তু এই যে অপরসায়নবাদ চর্চা হলো, এটা আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকলো। এই বিদ্যার মাধ্যমে মানুষের জীবন বাঁচানো শুরু হচ্ছিল। কিন্তু এই বিদ্যার আস্তে আস্তে বিরোধিতা করা শুরু করলো অনেকেই। যারা এই বিদ্যা নিয়ে চর্চা করতো তারা বলতো যে জাদু কখনো রসায়নবাদ বা বিজ্ঞান হতে পারে না। এই জন্য জাদুকে প্রাক বিজ্ঞান বা প্রোটো সায়েন্স বলা হয়। আস্তে আস্তে রসায়নবাদের বিরোধিতা শুরু হলো এবং বিভিন্ন বিজ্ঞানী বলল যে জাদু, জ্যোতিষ, রহস্য এরা বিজ্ঞানের অংশ হতেই পারে না। এই বিজ্ঞানী কারা? বয়েল, হুকো, মেও। এরা মানুষের সামনে অপরসায়নবাদের ত্রুটি, কি কি ভুল ভ্রান্তি রয়েছে, এগুলি মানুষের সামনে তুলে ধরতে শুরু করলো। মানুষ ভাবলো যে না, লোকগুলো তো কথা ঠিক বলতেছে। এইবার আস্তে আস্তে অপরসায়নবাদ থেকে মানুষ রসায়নবাদের দিকে যাওয়া শুরু করলো। এইভাবেই আস্তে আস্তে অপরসায়নবাদের অবসান শুরু হলো এবং যাত্রা শুরু হলো রসায়নের দিকে। এখন আমরা রসায়নবিদ্যা সম্পর্কে জানবো। রসায়নবিদ্যাকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে বিশুদ্ধ রসায়নবিদ্যা, 2 ব্যবহারিক রসায়নবিদ্যা। বিশুদ্ধ রসায়নবিদ্যা সম্পর্কে আমরা জানবো কোন কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছে। যেমন রবার্ট বয়েল অ্যারিস্টটলের বক্তব্যকে ভুল প্রমাণ করছে। অ্যারিস্টটলের কোন বক্তব্যকে ভুল প্রমাণ করছে? অ্যারিস্টটল বলছিল বিশ্ব ব্রহ্মাণ্ড বায়ু, পৃথিবী, অগ্নি, জল এই 4টি তত্ত্বের উপর গঠিত। কিন্তু তিনি বলছেন, মানে রবার্ট বয়েল বলছেন যে বিশ্বব্রহ্মাণ্ড সূক্ষ্ম কণা দ্বারা গঠিত। এরপর মেও কি আবিষ্কার করছে? ধাতুকে গরম করলে তার ওজন বাড়ে। কোনো ধাতুকে
যদি গরম করা হয়, গলানো হয়, তাহলে তার ওজন বেড়ে যাবে। ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে মৌলিক গবেষণা করছে। অটো ভন গেরিক তিনি ভ্যাকিউম পাম্প সমাধান করছে। প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করছে। ফ্রান্সিস বেকন তিনি রসায়ন বিদ্যা চর্চাকে আরো উৎসাহিত করেছে। জোসেফ ব্লেক তিনি কার্বন ডাই অক্সাইডের যে মৌলগুলি সেগুলিকে পৃথক করতে সমর্থন হন। এবার আমরা ব্যবহারিক রসায়ন শিল্পের সম্পর্কে। এদের মধ্যে কি কি পড়ে? এই ব্যবহারিক রসায়ন শিল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ধাতু বিগলন পদ্ধতি। ধাতু বিগলন পদ্ধতির মধ্যে কি কি রয়েছে? জারণ, বিজারণ, পারদ, পাতন, সংকরায়ন প্রভৃতি রাসায়নিক প্রক্রিয়া। তামা ও দস্তাকে ব্যবহারের উপযোগী করে তোলার আবিষ্কার হয় জার্মানিতে। জর্জ এগ্রিকোলা এই ধাতু বিগলন পদ্ধতি সম্পর্কে একটি বই লেখে। বইটির নাম কি? ডেরে মেটালিকা। এখানে তিনি বিভিন্ন ধাতু গলার সম্পর্কে লিখেন। এছাড়াও রূপার সঙ্গে পারদের সংমিশ্রণ, সোনা গলানোর কথাও তিনি এখানে লিখেন বা আবিষ্কার করেন। এবার রসায়ন শিল্প। রসায়নের অগ্রগতির সাথে সাথে শিল্পেও এর আগমন ঘটে। যেমন ফিটকারি, সোডা, সালফিউরিক, সালফেট আয়ন, অ্যাসিড প্রভৃতির চাহিদা বিভিন্ন শিল্পে বাড়তে থাকে এবং বিভিন্ন শিল্প উৎপাদন কার্যে এইসব রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার করা শুরু হতে থাকে। যেমন জার্মান বিজ্ঞানী পার্কিন 1856 খ্রিস্টাব্দে কৃত্রিম রঞ্জক ম্যাজেন্ডা আবিষ্কার করলে জার্মানির শিল্পে অগ্রগতি ঘটে। এবার চিকিৎসাবিদ্যা রসায়ন। চিকিৎসার ক্ষেত্রেও রসায়ন বিদ্যার আগমন ঘটে এবং রসায়ন দ্বারা চিকিৎসাবিদ্যা প্রভাবিত হয়। কিভাবে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ভেষজ ওষুধ তৈরি হয়। এছাড়াও কলম্বাসের সাথে যেই সব নাবিক ইউরোপে গিয়েছিল তারা সিফিলিস নামে এক ছোঁয়াচে যৌন রোগে আক্রান্ত হয় এবং এই রোগের চিকিৎসার জন্য পারদ ও অ্যান্টিমনি ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। খনির কাজে নিযুক্ত মহিলারা, খনির আশেপাশে বসবাসকারী মহিলারা নিজেদের গায়ের উজ্জ্বলতা বাড়ানোর জন্য আর্সেনিক ব্যবহার করতে থাকে। এই ছিল অপরসায়নবাদ থেকে রসায়নবাদের উন্নতি। ভিডিওটি একটু বোরিং মনে হবে, কিন্তু ভিডিওটি মন দিয়ে শুনবে এবং তোমরা এটা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে মাথায় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।